নমস্কার, আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস। এসআরবি মুক্তি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের আজকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর একটা বক্তব্য নিয়ে আপনাদের সামনে কয়েকটা কথা বলবো। শুভেন্দু অধিকারী একটা জনসভা করেছিলেন হাবড়াতে, উত্তর 24 পরগনার হাবড়ায়। জনসভা করেছিলেন এখন থেকে ঠিক 1 মাস আগে। আমি আজকে সকালবেলায় আজ তাক যে সোশ্যাল মিডিয়া, সেই মিডিয়াতে তার ওই বক্তব্য শুনলাম। আজ তাক ওই বক্তব্য বা ওই ভিডিওটার নামকরণ করেছে আমার মা 1962 সালে বরিশালে সব ছেড়ে ভারতে এসেছিলেন। আমার মা বলতে শুভেন্দু অধিকারীর মা। শুভেন্দু অধিকারীর মা 1962 সালে বরিশালে সব ছেড়ে ভারতে এসেছিলেন। এইটা ওই ভিডিওটার হেডিং করেছে আজ তাক সোশ্যাল মিডিয়ায়। জনসভা হয়েছে হাবড়াতে এবং আপনারা প্রত্যেকেই বোঝেন যে হাবড়া একেবারেই পূর্ববঙ্গের উদ্বাস্তু অধ্যুষিত এলাকা। ফলে স্বাভাবিকভাবেই ওই সভাতে যারা অংশগ্রহণ করেছিলেন তার অধিকাংশই উদ্বাস্তু মানুষেরা ছিলেন। আর সেই কারণেই তার বক্তব্যের একটা বড় অংশ জুড়ে উদ্বাস্তুদের নাগরিকত্ব, তার দলের নেতা প্রধানমন্ত্রীদের প্রতিশ্রুতি, তার প্রতিশ্রুতি ইত্যাদি ইত্যাদি সবই ওই ভাষণে তিনি বলেছিলেন। আর আপনারা জানেন যে শুভেন্দু অধিকারী মানে কথায় কথায় চ্যালেঞ্জ, এবং তিনি প্রতি সপ্তাহে অন্তত একবার দুবার বোম ফাটান। এইটা তো পশ্চিমবঙ্গের মানুষ অভ্যস্ত হয়ে গেছেন তার কথা শুনতে শুনতে। তো তিনি তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কয়েকটা কথা বলেছেন, যে কথাগুলির এই অংশটা নিয়ে, যেটাতে তিনি উদ্বাস্তুদের নাগরিকত্ব এসব নিয়ে বলেছেন, সেটা নিয়ে আমি কয়েকটা কথা আপনাদের আজকে বলছি। তিনি ওই সভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন যে 4টে নাম বলেছেন: শান্তনু ঠাকুর, তার দাদা সুব্রত ঠাকুর, লোককবি অসীম সরকার, আর বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার, যিনি এবার বারাসাতের বিজেপির লোকসভা প্রার্থী। অসীম সরকার বর্ধমান পূর্ব কেন্দ্রের বিজেপির লোকসভা প্রার্থী, শান্তনু বনগাঁ কেন্দ্রে বিজেপির লোকসভা প্রার্থী, এবং সুব্রত বনগাঁর অধীনে গাইঘাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক। তিনি বলেছেন, এই 4টি নাম বলে মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করে বলেছেন তারা নাগরিকত্বের জন্যে, এই যে K-19 এবং তার রুলস বেরিয়েছে, এই রুলস অনুযায়ী নাগরিকত্বের জন্যে এই 4 জন দরখাস্ত করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে তার চ্যালেঞ্জ হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে K-19 রুলস অনুযায়ী
কেউ আবেদন করলে তিনি বাংলাদেশি হিসেবে পরিগণিত হবেন এবং তার বিভিন্ন সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে সুযোগ সুবিধার কথা বলেছেন, আমরা বুঝি তার এখতিয়ারে যেটা আছে সেটা হলো কন্যাশ্রী, রেশন, বার্ধক্য ভাতা, বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এইসব যে সুযোগ সুবিধা, তিনি এইসব সুযোগ সুবিধার কথাই মূলত বলেছেন। শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন যে তারা ফর্ম ফিল আপ করবেন এবং তিনি বলছেন যে কিভাবে তাদের ভোটার করা হয়, ডাউটফুল ভোটার করা হয়, সেটা তিনি দেখে নেবেন। আর একই সাথে তিনি এরকম করে হাত উঁচু করে যা মনে হলো এক পাতার একটা ফর্ম বের করে তিনি বলেছেন এই হচ্ছে ফর্ম, লক্ষ লক্ষ ফর্ম তিনি বিলি করবেন এবং সবাইকে আবেদন করবার জন্য আবেদন জানাচ্ছেন। আপনারা যারা কিছুটা খবর রাখেন তারা দেখুন অনলাইনে যে ফর্মটা আবেদন করার জন্য যে ফর্ম, সেই ফর্মটা কয়েক পাতার ফর্ম, কিন্তু তিনি ওই একটা ফর্ম মানে এক পাতার একটা ফর্ম নিয়ে তিনি বক্তৃতা করছেন। আসলে এসব যে নাটক, এসব ছোটোখাটো ঘটনাতেই এগুলো বোঝা যায় এবং তিনি বলছেন তিনি ওটা বাংলা করে বিলি বন্টন করবেন, বাংলাতে অ্যাপ্লিকেশান করতে হবে, সবাই করবেন তাই। তো আমার প্রশ্ন হলো যে, এবং তিনি সেখানে ব্যাখ্যা করেছেন CAA মানে কি ইত্যাদি ইত্যাদি ব্যাখ্যা করেছেন, কিন্তু তার কোনো মানে আছে বলে আমার অন্তত মনে হয় না। আসলে লোকটি সম্পর্কে আপনারা কি বলবেন জানি না, আমি তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে কথাবার্তা, সেগুলো দেখে আমার মনে হয় যে সেইটা একজন নেতা সুলভ মানুষ বা তার ব্যবহার কথাবার্তা এরকম মনে হয় না। আমাদের গ্রামে একটা কথা বলতো, ওই ষাঁড়ের মতো হাক্কা মারা, তো তার স্বভাবটাই হচ্ছে ওই ষাঁড়ের মতো হাক্কা মারাই, তার কথার কোনো দাম আছে বলে মনে হয় না। এবং তিনি তার এই স্বভাব, এই অভ্যাস দিন দিন বাড়ছে। তার যে অডাসিটি, মানে এইটা ক্রমেই মনে হচ্ছে যে সীমাহীন হয়ে যাচ্ছে। এবং সেসব কথার যদি সত্যিই কোনো মূল্য থাকতো, তিনি যদি সত্যিই কিছু বুঝতেন, তাহলে কিন্তু এতটা খারাপ মানুষের লাগতো না। তিনি সবাইকে চ্যালেঞ্জ করেন, অনেক বড় বড় মানুষকে চ্যালেঞ্জ করেন, কিন্তু আমি আজকে এই ভিডিওটার মাধ্যমে চ্যালেঞ্জ করে বলছি যে অত শত বুঝি না, আর উনিও কি বোঝেন আমি জানি না, অত বাদ দিন। অন্তত নাগরিকত্ব নিয়ে উনি যে কথাগুলি বলছেন এবং এই হাবড়াতে বলেছেন, তার যদি প্রত্যেকটা কথা ভুল না হয়, প্রত্যেকটা কথায় যদি ভুল না হয়, উনি চ্যালেঞ্জ করে বলছেন রাজনীতি ছেড়ে দেবেন, বিধায়ক পদ ছেড়ে দেবেন, ইত্যাদি ইত্যাদি। তা আমাদের তো সেরকম ছাড়ার কিছু নেই। কিন্তু আমি বলছি যে একদিন যাদের যোগাযোগ আছে শুভেন্দু অধিকারীর সাথে, একদিন তাকে বলুন যে নাগরিকত্ব নিয়ে যে আমার সাথে ও 1 ঘন্টা কথা বলুক, দেখি ও কি জানে আর কি বোঝে, কত বড় বুদ্ধিমান বিদ্বান হয়ে গেছেন। এবং শুধু এটা না, কীরকম অসভ্য এটা একটু আমাদের বুঝতে হবে। কারণ তিনি তো একেবারে একজন সাধারণ মানুষ নন, তিনি একজন নেতা। ফলে তাকে একটু বিচার বিশ্লেষণ করার প্রয়োজন হয়, কারণ তার উপরে সমাজ, দেশ, জাতির অনেক কিছু নির্ভর করে। একজন সাধারণ মানুষের ক্ষেত্রে কিন্তু তা হয় না। ফলে তাকে একটু মূল্যায়ন করা দরকার।
তার মনোবৃত্তি মনোভাব একটু মূল্যায়ন করা দরকার। ধরুন ওই বক্তৃতার মধ্যে আমি শুনলাম, আমি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একটিও রাজনৈতিক নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমার একটিও ভালো কথা বলার প্রবৃত্তি নেই, আমি খুঁজেও পাই না যে তিনি একজন রাজনীতিক হিসেবে ভালো কিছু করছেন আমাদের দেশের জন্য, জাতির জন্যে। তা সত্ত্বেও আমি বলি যে তার বিরুদ্ধে সমালোচনা আমরা নিশ্চয়ই করি, বহু ক্ষেত্রে করি, প্রায় সব ক্ষেত্রেই করি। কিন্তু শুভেন্দু অধিকারী দেখবেন ওই যে ভিডিওটাতে বলছেন যে ওই এলাকার ওই নোংরা নালার ধারে বস্তিতে বসবাস করেন, বড় হয়েছেন, তার মানসিকতা কি হবে? কালীঘাটের ওই নালার ধারে বস্তিতে বসবাস করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিকতা নিজহীন ছাড়া আর কি হতে পারে? উনি ঠিক এই কথাটাই, মানে একজ্যাক্ট কথাটা না হলে এই কথাটাই তিনি ওখানে বলেছেন তার বক্তৃতায়, জনসভায়। এইটা কি? গরিব মানুষ হলে বা বস্তিতে যারা বাস করেন, এটাকে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে বললেন না? গোটা বস্তিবাসী, গোটা গরিব মানুষ, মেহনতি মানুষ যারা বাধ্য হন ঝুপড়ির মধ্যে বসবাস করতে, অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করতে, তিনি সবাইকে কটাক্ষ করলেন, সবাইকে নিন্দা করলেন, সবার সম্পর্কে অবজ্ঞা প্রকাশ করলেন। একজন রাজনীতিক হিসেবে এইসব কথার মধ্যে দিয়ে আসলে গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ সম্পর্কে তার মানসিকতা কিন্তু এর মধ্যে দিয়ে প্রকাশ পেয়ে যায়। এইটা উনি বোঝেন কি বোঝেন না আমি জানি না। তো আমি যদি বলি যে এর আগে আমাদের এখানে একজন রাষ্ট্রপতি ছিলেন, আবুল কালাম। এর আগের যে রাষ্ট্রপতি ছিলেন কালাম সাহেব, তিনি তো ওরকমই একজন একেবারে গরিব মানুষ, মাছ ধরে খান, সংসার চালান, এরকম একটা পরিবেশে মধ্যে তিনি মানুষ হয়েছিলেন, বড় হয়েছিলেন, লেখাপড়া শিখেছিলেন এবং বিদ্বান, বুদ্ধিমান, বৈজ্ঞানিক হিসেবে ভারতের মধ্যে তিনি একজন শ্রেষ্ঠ মানুষ বলে বিবেচিত হন। তা তিনি এই যে কথাগুলো বললেন, এই কথাগুলোর মধ্যে দিয়ে তাহলে কি বলতে হবে যে আমাদের এই প্রাক্তন রাষ্ট্রপতিরও চিন্তা, চেতনা, দৃষ্টিভঙ্গি নোংরা? বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর, তিনি যেখানে জন্মেছিলেন, বড় হয়েছেন, যারা তার ছেলেবেলা কি তার পুরো জীবনটাই যারা জানেন, তিনি কোথায় মানুষ হয়েছিলেন? তার বিয়ে হয়েছে মাছের বাজারে। মাছ বিক্রি শেষ হয়ে গেলে ওই বাজার একটু জল দিয়ে ধুয়ে ফেলে সেইখানে তার বিয়ে হয়েছে। তা আম্বেদকর খুব নিম্ন রুচির মানুষ ছিলেন? তার চিন্তাভাবনা এরকম ছিল? তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাভাবনার মান নিয়ে কথা বলতে পারেন, কিন্তু তিনি যদি বলেন নালার ধারে বস্তিতে মানুষ হয়েছেন বলেই তার মানসিকতা এরকম, এইটা কি মানসিকতার পরিচয়? আমি এইটা বলছি এই কারণে যে তিনি একজন রাজনীতিবিদ। বলতে গেলে পশ্চিমবঙ্গে বিরোধী যে শক্তি বিজেপি, তার প্রধান ব্যক্তি, তার মানসিকতা এই। ফলে তার পেছনে মানুষ যে দাঁড়াচ্ছেন, তাদের এই বিষয়গুলো একটু বিচার বিবেচনার মধ্যে আনা দরকার। তিনি যেভাবে মুখ্যমন্ত্রীকে চোর বলেন, আমি মুখ্যমন্ত্রী মন্ত্রিসভা এবং তার পার্টি, তারা যে দুর্নীতির সাথে যুক্ত, সেই দুর্নীতি নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। কিন্তু তা সত্ত্বেও কিছু শিষ্টাচার তো থাকে। আমি বরং যদি বলি, বা আপনারা অনেকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এরকম কথা বলেন, তাও কিছুটা মানানসই হয়।
কিন্তু এই যে শুভেন্দু অধিকারী, তিনি একটা দীর্ঘ সময়কাল ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তিনি রাজনীতি করেছেন, মন্ত্রিত্ব করেছেন, সব কিছু করেছেন। কই তখন তো তার সম্পর্কে এরকম একটা কথাও বলেননি না। তিনি ওই পার্টি ছেড়ে আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্র খারাপ হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজহীন যে মানসিকতা তারপরে তার মধ্যে ডেভেলপ করেছে। তাহলে তিনি করেননি কেন? করেননি নিজের মানসিকতা, সুবিধাবাদী মানসিকতা বলেই তিনি করেননি। যেহেতু সেখানে তিনি তার আন্ডারে মন্ত্রী ছিলেন, তার আন্ডারে পার্টি করতেন, সুযোগ সুবিধা পাচ্ছিলেন, তাই। এবং এটা ঘটনা কোনো কারণে পার্টির মধ্যে যদি এই দ্বন্দ্বটা না হতো, মানে আমার যেটা ধারণা, আমি অত ভেতরের বিষয় তো বুঝি না, আমার যেটা মনে হয়েছে পরবর্তী প্রজন্মের নেতা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যখন তার নিজের ভাইপোকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ক্রমেই গুরুত্ব দিচ্ছেন এবং তুলে আনার চেষ্টা করছেন, এই যে উচ্চাকাঙ্ক্ষী শুভেন্দু অধিকারী, তিনি এইটা ভালোভাবে নিতে পারেননি এবং নিজের 2 নম্বর জায়গাটা শেষ পর্যন্ত থাকবে না এটা ভেবেই তিনি দল ত্যাগ করেছেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায় খারাপ, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল খারাপ, এইটার জন্যে করেননি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল খারাপ নয় আমি বলছি না, দল খারাপ মনে করি বলেই তাদের পার্টি আমরা কখনো করতে যাইনি, কিন্তু তিনি সেই পার্টি করেছেন এবং দল ছেড়েছেন কিন্তু ঠিক এই প্রশ্নেই। ফলে তার মুখে এইসব কথা কি শোভা পায়? আসলে তার এইটুকু বুদ্ধি নেই যে তিনি যা বলছেন সেটা যে ঘুরে ফিরে তার নিজের গায়ে লাগে, ওই উপরের দিকে থুতু বেলার মতো, এইটা বোঝার বুদ্ধিটুকুও এই শুভেন্দু অধিকারীর আছে বলে আমার মনে হয় না এইসব কথাবার্তা শুনে। তো তিনি চ্যালেঞ্জ করেছেন যে ওরা 4 জন নাগরিকত্বের জন্যে আবেদন করবেন, করেছেন, অনেক দিন হয়ে গেল। তাদের করতে বলছিলেন মানে তাদের দেখা থেকে অন্য সবাই করবেন এটা ভেবেই তারা নির্বাচনে দাঁড়িয়েছেন। নির্বাচনে দাঁড়াবার আগে তারা আবেদন করেছেন কি? তিনি তো চ্যালেঞ্জ করেছেন। আমি চ্যালেঞ্জ করে বলছি যে তারা যদি এই সাহস দেখাতে পারেন যে তারা নাগরিকত্বের জন্যে আবেদন করছেন, যদি তাদের দিয়ে আবেদন করাতে পারেন শুভেন্দু অধিকারী, তাহলে সেটা করে দেখান। আমি আপনাদের সবাইকে বলছি, শুভেন্দু অধিকারীর ক্ষমতা নেই এদের এই 4 জনকে দিয়ে নাগরিকত্বের আবেদন করান। আর কেন করবেন তারা? আর উনি ওই 4 জনের নামই কেন বলছেন? উনি যখন বলছেন তার মা 1962 সালে বরিশাল থেকে এসছেন, তাহলে হতে পারে তার বাবা এদেশীয়, তার মা ওদেশীয়, বাস করতেন পূর্ব মেদিনীপুরে, তার কি কাগজপত্র আছে? তিনি যে ভারতবর্ষের নাগরিক তার কি কাগজপত্র আছে? সেই কাগজপত্রটা এরকম করে জনসভাতে একটু উঁচু করে ধরে দেখাতো। আমার মনে হয় যে তার আইন অনুযায়ী ভারতের নাগরিকত্ব প্রমাণ করার মতো কাগজপত্র আছে কি না, এইটা আমার যথেষ্ট সন্দেহ আছে। আর যদি থাকে তিনি সেটা দেখান। তার যদিও থাকে, তার মা এই দেশের নাগরিক কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। যদি 62 সালে এসে থাকেন, তাকে তার মাকে তার উচিত 62 সালে এসেছেন মানে তাকে নাগরিকত্ব পেতে গেলে নিশ্চিতভাবেই আবেদন করে সিটিজেনশিপ সার্টিফিকেট অর্জন করতে হবে। এবং আমার যতদূর মনে হয়, আমি কিন্তু অনুমানের কথা বলছি, বিভিন্ন পরিপ্রেক্ষিত বিচার করে আমি আমার অনুমানের কথা বলছি, যে শুভেন্দুর মা হতে পারে, শুভেন্দুর বাবা, তারা যদি এদেশীয় লোক হন, তার 48 সালের আগের দলিলপত্র থাকতে পারে, যে জায়গা থেকে শুভেন্দু অধিকারী হয়তো তার নাগরিকত্ব ওইভাবে প্রমাণ করতে পারবেন। জন্মের সার্টিফিকেট টিকিট আছে কিনা আমার সন্দেহ আছে। আর থাকলেও যখন জন্মেছেন তখনকার নয়, পরবর্তীকালে যখন মিউনিসিপ্যালিটির নেতা হয়েছেন তার পরিবারের লোকজন তখন হয়তো করেছেন, এমন হতে পারে। কিন্তু আমি সে কথাই যাচ্ছি না।
ওটা আমার অনিশ্চিত বলে আমি বলছি না, কিন্তু আমি বলছি শুভেন্দু অধিকারীর মা যদি 1962 সালে বরিশাল থেকে এসে থাকেন, তাহলে শুভেন্দু অধিকারীর মা ভারতবর্ষের নাগরিক নন, যদি বেঁচে থাকেন, মারা যদি গিয়ে থাকেন আমি তো জানি না, তাহলে তার ধরে নিচ্ছি তার মা বেঁচে আছেন, কারণ তার যা বয়স মা বেঁচে থাকা অস্বাভাবিক নয়। তার বাবাকেও আমরা চিনি, তা তার মা কি নাগরিক? তার মা কি দরখাস্ত করেছেন? তা আগে সুব্রত, শান্তনু বা স্বপন মজুমদার, অসীম সরকার তাদের আবেদন করার আগে তার মাকে দিয়ে আবেদনটা করাক। এই আবেদনটা করার পরে সে জনসভাতে বলুক যে এই যে তার কপি আমার মা আবেদন করেছে, একটু দেখাক। শুভেন্দু অধিকারী, কেউ না কেউ আমাদের ভিডিও দেখবেন, তারপরে শুভেন্দু অধিকারীর কাছে বার্তাটা একটু পৌঁছে দিন। শুধু কেবল ষাঁড়ের মতো হক্কা দিলে হয় না, যুক্তিটা বুঝতে হবে। শান্তনু, সুব্রত কেন আবেদন করবেন? কেন আবেদন করবেন? এই কথা বলছেন কেন? এই কথা বলছেন এই কারণে যে আইন সম্পর্কে কোনো ধারণা শুভেন্দু অধিকারীর নেই। একেবারেই নিশ্চিতভাবে আমি বলতে পারি যে তার আইন সম্পর্কে ধারণা নেই। আমি কেন বলছি? আমি বলছি এই কারণে যে পিয়ার ঠাকুর মশাই 46-47 সাল থেকেই, তার আগে 37 সালে নির্বাচনে এমএলএ হয়েছিলেন, সে তো একটা পর্যায়ে আছে। তখনও তিনি ওড়াকান্দির মানুষ, যদিও তার কলকাতাতে বাড়ি বাসা এগুলো ছিল, আছে, কিন্তু তিনি 48-49 সাল থেকে ঠাকুরনগরে বসবাস করেন। আর 48-49 সালে বসবাস মানে শান্তনু এবং সুব্রতর বাবা মঞ্জুল কৃষ্ণ ঠাকুর নিশ্চিতভাবেই ঠাকুরনগরের মাটিতে জন্মগ্রহণ করেছেন। আর বাবা ঠাকুরনগরের মাটিতে জন্মগ্রহণ করেছেন, তারাও দু ভাই ঠাকুরনগর মাটিতেই জন্মগ্রহণ করেছেন। তারা তো এদেশের জন্মসূত্রের নাগরিক, নিশ্চিতভাবেই তারা এখানকার জন্মসূত্রের নাগরিক, এবং তারা সেটা প্রমাণ করতে পারবেন। জন্মের সার্টিফিকেট না থাকলেও বিকল্প পথে তারা প্রমাণ করতে পারবেন, কারণ তার আগে থেকে, তাদের জন্মের অনেক আগে থেকে তাদের পরিবার এখানে বসবাস করেন। তার প্রমাণপত্র ঠাকুরবাড়ির লোকজনের দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা নয়। তা তিনি কেন আবেদন করবেন? তাকে দিয়ে কেন আবেদন করাবেন বলছেন এত নাম থাকতে ইয়েতে? আমি এর আগেও আপনাকে বলেছি যে আমাকে নিজে বলেছেন অধীর চৌধুরী, তার জন্ম চিটাগাং, ছোটোবেলায় বাবার হাত ধরে তিনি চলে এসেছিলেন, তার কোনো কাগজপত্র করেননি, নিজে বলেছেন। এবং নিজে একথাও বলেছেন আমাকে যে আমাকে যে কথা বলছেন এই কথা তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন। এটা আমাকে অধীর চৌধুরী বলেছেন। নিশ্চিতভাবে অধীর চৌধুরী আমাদের এটা যখন বলেছেন মিথ্যে কথা বলেননি, তিনি পার্লামেন্টে নিশ্চয়ই কথা বলেছেন, তাহলে তার কাগজপত্র নেই। সুজন চক্রবর্তী আমাকে বলেছেন যে এইভাবে হলে তো তিনিও কোনো কাগজপত্র করেননি। সিপিএম পার্টির উত্তর 24 পরগনার জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তী সম্ভবত, তিনিও একই কথা বলেছেন। আমি সুজনবাবু আর উনি তার চেম্বারে বসেছিলাম। আমি এটা বলছি এই কারণে যে এইটা শুধু তারা কয়েকজন নয়, এই রাজ্যের উদ্বাস্তুদের অধিকাংশ মানুষের অবস্থা তাই। কিন্তু আবেদন করার কথা বলছেন, এই 4 জনের নাম করে আবেদন করার কথা তিনি কেন বলছেন? এই জায়গাটা, এই মানসিকতাটা বুঝতে হবে। অসীম সরকার একবার ভিডিওতে বা কাগজে বেরিয়েছে, বলেছেন তার জন্ম এখানে। আমি তার বিরোধিতা করে কিছু কথা একটা ভিডিওতে বলেছি, কিন্তু আমি যেটুকু জানি তিনি এদেশে কিন্তু বেনাগরিক নন। তিনি আবেদন করে
ভারতবর্ষে নাগরিকত্ব নিয়েছেন, এইটাই আমি জানি। আমি 100% শিওর নই, কিন্তু আমি যতদূর জানি, আমার এই জানাটা মিথ্যে হবে না। তিনি আবেদন করে এদেশের নাগরিকত্ব অর্জন করেছেন, মানে বাই রেজিস্ট্রেশন তিনি ভারতবর্ষের নাগরিক। তা তিনি কেন আবেদন করবেন? তার মানে কি? আমি স্বপন মজুমদারের বিষয়টা আমি জানি না, আমি সেটা বলতে পারবো না। তিনি কেন আবেদন করবেন? আবেদন তারা করবেন যারা এসেছেন কিন্তু এখনও নাগরিক নন। আর আমি আজকে এখানে বলছি, তারা যদি আবেদন করেন যে আমি বাংলাদেশি, আমাকে ভারতের নাগরিকত্ব দেওয়া হোক, যেটা K-19 তার রুলসে যেটা বলেছে, এই আবেদন করলে নিশ্চিতভাবেই তার এমএলএ বা মন্ত্রিত্ব বা এমপিশিপ চলে যাবে, তার ক্যান্ডিডেচার বাতিল হবে। এইটা শুভেন্দু অধিকারীর ক্ষমতা নেই যে তিনি বিজেপি করেন বলে তা এই আইনের হাত থেকে তাদের বাঁচাতে পারবেন। আবেদন করা মানে একদম সেলফ ডিক্লারেশন যে তিনি ভারতের নাগরিক নন। এইটা করলে তিনি ভোটে দাঁড়াতে পারবেন না। ভোটে দাঁড়িয়ে জিতে যাওয়ার পরেও যদি তিনি এটা করেন, তার মেম্বারশিপ চলে যাবে। যদি চ্যালেঞ্জ হয়, এটা চলে যাবে। কারণ হলো, আপনারা এই 13 ডিসেম্বর গুয়াহাটি হাইকোর্ট একটা রায় দিয়েছে, দেখবেন। সেই রায়ে বলেছেন, যদি কেউ ভারতবর্ষের নাগরিক না হন, তাহলে তার আধার কার্ড বহাল থাকবে বা বহাল থাকতে পারে, তার প্যান কার্ড বহাল থাকবে, কিন্তু নাগরিক না হলে ভোটার তালিকায় তার নাম থাকতে পারবে না। তার যদি পাসপোর্ট থেকে থাকে, তাহলে সে পাসপোর্ট বাজেয়াপ্ত হবে। এই গত ডিসেম্বর মাসের 13 তারিখে গুয়াহাটি হাইকোর্ট এই রায় দিয়েছে। তা আমরা গুয়াহাটি হাইকোর্টের এই রায়ের নির্দেশ মানব, না শুভেন্দু অধিকারীর ওই জনসভার বক্তৃতা আমরা শুনব? ভারতের সংবিধানের 326 ধারা, সেখানে পরিষ্কার করে বলা আছে, মানে তার মধ্যে কোনো অস্পষ্টতা নাই, যে ভোটার তালিকায় তার নাম উঠবে যিনি ভারতের নাগরিক এবং যার 18 বছর বয়স হয়েছে। এইটা সংবিধানের 326 ধারায় স্পষ্ট অক্ষরে লেখা আছে। এটা কি শুভেন্দু অধিকারী জানেন? তিনি যখন চ্যালেঞ্জ করছেন, তিনি জানেন না। ওই বলে না যে শূন্য কলসি বেশি শব্দ করে, এগুলো হলো তাই। এখন বিপদ হলো যে তার মতো শূন্য কলসি বেজে বেড়াক, কিন্তু মানুষ যে তাদের কথা শুনে বিভ্রান্ত হয়ে যান, বিপদ হচ্ছে এইখানে। এবং সেইখানেই আমাদের এই বিরোধিতা করা বা দুটো কথা বলার প্রয়োজন হয়ে পড়ছে। আসলে উনি এই যে কথাটা বলছেন, এই কথাটা তিনি বলছেন, তিনি শুনেছেন, যদি না পড়ে থাকেন, সেটা হলো এই যে K-19 একটা 6B ধারা তৈরি করা হয়েছে। আসামে যেমন আছে 6A, একটা 6B ধারা নতুন তৈরি করা হয়েছে। ওই 6B ধারাতে বলা হয়েছে, কেউ যখন আবেদন করবেন নাগরিকত্বের জন্যে, তখন আবেদন করার সময় তার যে যে অধিকার আছে, যে যে সুযোগ সুবিধে তিনি পান, সেগুলো বহাল থাকবে। এইটে আছে। এবং এই যে বহাল থাকবে যেটা বলছে, আর তার সঙ্গে আমি এই যে দুটো ঘটনা বললাম, একটা 326 ধারা সংবিধানের, আর একটা গুয়াহাটি হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়, এই দুটো দেখুন কন্ট্রাডিক্ট করে যাচ্ছে, পরস্পর মুখোমুখি হয়ে যাচ্ছে। এখন 6B ধারার নির্দেশ মান্যতা পাবে, না
সংবিধানের ৩২৬ ধারা মান্যতা পাবে। প্রশ্ন এখানে, আমার ধারণা এবং আমার মনে হয় আপনারাও আমার সাথে একমত হবেন যে এরকম ক্ষেত্রে নিশ্চিতভাবে সংবিধান গুরুত্ব পাবে। এবং সেই কারণেই আপনারা দেখেছেন এই যে 9টা ডকুমেন্টের কথা বলেছেন, 9টা না, বলেছেন 20টা ডকুমেন্টের কথা বলেছেন, যে যারা 2014 সালের আগে এসেছেন তার মধ্যে 20টা ডকুমেন্ট বলে দিয়েছে। এই 20টা ডকুমেন্ট যদি দেখা যায় যে আপনি 2014 সালের আগে এসেছেন, তাহলে আপনি ওই আইনের ছাড়টা পাবেন। তা 20টা ডকুমেন্টের মধ্যে ভোটার তালিকাটা আছে, পাসপোর্ট আছে, নেই। কেন নেই? এই কেন নেই প্রশ্নটাতেই বোঝা যায় যে রুলস যারা তৈরি করেছেন তারাও এটা ভেবেছেন যে আলটিমেটলি সংবিধানের ৩২৬ দ্বারাই কার্যকরী হবে। যে কারণে তিনি যেহেতু নাগরিকত্বের আবেদন করছেন, তার নাম ভোটার তালিকায় থাকতে পারে না ৩২৬ ধারা অনুযায়ী। সেই কারণে ওই ৩২৬ ধারাটা সেই কারণে ওই ভোটার তালিকা এবং পাসপোর্টটা ওই 20টা তালিকার মধ্যে রাখেনি। এ বিষয়গুলো বোঝা দরকার। এটা নিয়ে নিশ্চয়ই ব্যাখ্যা বিস্তারের প্রশ্ন হবে, তর্ক বিতর্ক হতে পারে, কিন্তু এইটা ওই পর্যন্তই বলা যায়। এটা চ্যালেঞ্জ করাকরির জায়গায় যাওয়া যায় না, যেটা শুভেন্দু অধিকারী করছেন। ফলে ওই 6বিতে ভোটার তালিকা সেখানে নামটা বহাল থাকবে, এইটা হবে না, একদম নিশ্চিতভাবেই হবে না। এবং সেই কারণেই বলছি, এই যে ডিঅ্যাক্টিভেট হয়েছিল, যেটা বহাল করে দিয়েছে, আবার চিঠি যায়নি, আপাতত স্থগিত হয়েছে। এইটা কি হবে এটা নিয়ে যথেষ্ট ডাউট আছে, যে ইলেকশনের পরে এটা নিয়ে আবার মানুষের সমস্যা হতে পারে। আমরা কিন্তু এরকম বলছি না যে হবেই, হতে পারে। বিশেষ করে যদি বিজেপি এই নির্বাচনে, যেটা চলছে সেই নির্বাচনে সরকার গঠন করতে পারে, তাহলে কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা 16 আনা না হলেও 15.5 আনা থেকে গেল। এর একই সাথে আপনারা স্মরণ করুন যে ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়ারও কিন্তু নোটিশ এসে গেছে। ঠাকুরনগরে বিলি হয়েছিল অনেকগুলো। একটা পলিটিক্যাল পার্টি তারা বিডিও অফিসে গিয়ে হামলা করে আপাতত বন্ধ করে রেখেছে। ফলে আবেদন করলে সব অধিকার আপনার বহাল থাকতে পারে, কিন্তু ভোটার তালিকায় নামটা কাটা যাবেই, এইটা আপনারা নিশ্চিত থাকুন। শুভেন্দু অধিকারী হাবড়ার জনসভায় আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। গুরুত্বপূর্ণ কথা হলো, তিনি জনসভার শ্রোতাদের, দর্শকদের বুঝিয়েছেন যে মোদি ঠাকুরনগরে এসে কথা দিয়েছিলেন, তিনি কথা রেখেছেন ইলেকশনের আগে। তার এই যে টেনর চলছে, এই যে পর্যায়কাল চলছে, প্রধানমন্ত্রীর পর্যায়কাল, তার মধ্যে তার কথা রেখেছেন। মানে মোদির শপথ, মোদির শপথ না তো, মোদির গ্যারান্টি, মোদির শপথ, মোদির গ্যারান্টি, দিদির শপথ। তা এই গ্যারান্টি মোদি কিন্তু 10 বছর আগে বারাসাতের কাছারি ময়দানে দিয়েছিলেন। কৃষ্ণনগরে সে একই দিন বা তার পরের দিন এই গ্যারান্টি দিয়েছিলেন। কি বলেছিলেন? বলেছিলেন উদ্বাস্তু এবং মতুয়াদের তিনি নাগরিকত্ব দেবেন, একদম পরিষ্কার করে বলেছিলেন। আর আমি শুভেন্দু অধিকারীকে বলছি, আপনি একটু খবর নিন, মোদি যখন ঠাকুরনগরে এসেছিলেন তিনি বলেছিলেন মতুয়াদের নাগরিকত্বের ব্যবস্থা তিনি করবেন, নাগরিকত্ব দেবেন, এইটাই তিনি এখানে ঘোষণা করেছিলেন, এই গ্যারান্টি তিনি দিয়েছিলেন।
কিন্তু আজকে কি হয়েছে? আজকে হয়েছে তিনি একটা আইন করেছেন, যে আইনে প্রথম থেকে বলছি যে নাগরিকত্ব হবে না, কোনো উদ্বাস্তু নাগরিকত্ব পাবে না। এবং তারপরে ভোটের ঠিক আগে আগে করলেন রুলসটা পড়ে আমরা যেটা 3 বছর ধরে বলছিলাম ওই সেই ক্যাব হওয়ার সময় থেকে, যে এই আইনে নাগরিকত্ব হবে না, ভোটের 1 মাস আগে রুলস দেখে সাধারণ মতুয়ারাও বুঝে গেছেন যে K-19 নাগরিকত্ব হবে না। ফলে মোদি যে গ্যারান্টি দিয়েছিলেন ঠাকুরনগরে এসে, তার কোনটা প্রতিপালিত হলো? আপনি বলছেন যে শান্তনুকেও আবেদন করতে হবে, তার মানে সেটা নাগরিক নয়। মোদির জমানায় শান্তনুকেও আপনি বলছেন, মানে আপনার কথা বলছি, আপনি বলছেন সে নাগরিক নয়। অন্য মতুয়াদের কথা ছেড়েই দিন, যে আপনাদের কেন্দ্রীয় মন্ত্রী, যে আপনাদের এমএলএ সুব্রত, যে আপনাদের এমএলএ অসীম সরকার, যে আপনাদের এমএলএ স্বপন মজুমদার, যারা আবার লোকসভারও ক্যান্ডিডেট, তারাই নাগরিক নন। কেন আপনি অ্যাপ্লিকেশন করতে বলছেন? তাহলে মোদি যে গ্যারান্টি দিয়েছিলেন যে তার এই সময়কালের মধ্যে তিনি নাগরিকত্ব দেবেন, অন্যদের কথা বল, তার নিজেদের এমপি, তাদের এমএলএদেরই নাগরিকত্বের ব্যবস্থা করতে পারেননি। কি করে তিনি তার গ্যারান্টি রক্ষা করলেন? যান না, ঠাকুরনগরে গিয়ে জিজ্ঞেস করুন না। ঠাকুরনগরে 80% মানুষ এখন বিভ্রান্ত। যারা বিজেপি ছাড়া কিছু বুঝতেন না, তারা টেলিফোন করছেন যে সুকৃতিবাবু আপনি শুরু করেছিলেন, কি অবস্থা এখন বলুন তো, আপনার কথাটা আমরা একটু শুনতে চাই। কালকেও আমাকে 2-3 জন টেলিফোন করেছেন, যারা হার্ডকোর বিজেপি। আমার নাম্বার তাদের কাছে ছিল না। ভবানী শঙ্কর বলে একজন মাস্টারমশাই পাঁচপোতার, তার কাছ থেকে নাম্বার নিয়েছেন, তিনি ডাক্তারি করেন, নিয়ে বলছেন যে নানান জনের নানা কথা বলছেন, কিন্তু আমাদের তো ভরসা পাচ্ছি না। সুকৃতিবাবু আপনি একটু বলুন তো, কারণ তো আপনি শুরু করেছিলেন এই আন্দোলন। আমি কালকের কথা বলছি। এটা এটা তিনি নেতৃস্থানীয়, মানে মতুয়া এবং মতুয়াদের মধ্যে নেতৃস্থানীয় এবং বিজেপির মধ্যেও নেতৃস্থানীয়। আমি এলাকার কথা বলছি, ঠাকুরনগর এলাকা, ঠাকুরনগর এবং চারপাশের এলাকা। তিনি আমাকে কালকে টেলিফোন করে এটা বলছেন। তার মানে, এবং এর আগেও আমি অনেকের কাছে শুনেছি, ঠাকুরনগর আমাদের বহু পরিচিত লোকজন, যে অধিকাংশ লোক যারা বিজেপির প্রতি একেবারে অন্ধ ছিলেন, তার 80% আজকে তারা বিভ্রান্ত হয়ে গেছেন। আর আপনি বলছেন মোদি কথা রেখেছে, আপনি বললে হয়ে যাবে? মানুষকে আপনি গরু মনে করেন? আসলে আপনি এবং আপনার মতো লোকগুলি যে গরু মানে আমি বুদ্ধির কথা বলছি, বুদ্ধিতে গরুর মতো বুদ্ধি, এইটা আপনারা নিজেরাও বোঝেন না। নিজেরা যে বোকা তা নিজেরা বোঝা, এইটুকু বুদ্ধিও আপনাদের নেই। আজকে আমি বলতে পারছি বেঁচে গেলেন কংগ্রেস, সিপিএম, তৃণমূল। আমরা যে কথাটা বলেছিলাম যে এই আইনে নাগরিকত্ব হবে না, এইটা প্রচার করে এই কথাটা বলে বিজেপিকে এক্সপোজ করতে হবে। আপনাদের মতো এরকম এই গ্রুপও, কি বলবো, তারাও এই যুক্তিটা মানতে পারলো না, আমাদের কথাটা গ্রহণ করতে পারলো না। সেটা যদি গ্রহণ করত, তাহলে বুঝতে পারতেন যে আপনাদের মধু অধ্যুষিত এলাকায় আপনাদের ইলেকশনের কি হাল হতো। যে বনগাঁ এবং রানাঘাট আপনারা নিশ্চিত মনে করেন, এই বনগাঁ এবং রানাঘাটে আপনাদের জামানত জব্দ হয়ে যেত যদি এই 3টে দল, আমরা 16 সাল থেকে যে কথা বলছি যে বিজেপি যে আইন করেছে সে আইনে নাগরিকত্ব হয় না, এই কারণে হয় না। মোদি গভর্নমেন্ট জেপিসি রিপোর্টে পরিষ্কারভাবে সে কথা স্বীকার করেছে। এই যে প্রচারটা আমরা করছি, এই প্রচারটায় যদি এই 3টে দল করতো, তাহলে আপনারা বুঝতে পারতেন কত ধানে কত চাল। ফলে আজকে আমি সমস্ত মানুষকে বলছি যে এই যে শুভেন্দু অধিকারী এবং বিজেপির লোকজন, আমি নানান জায়গা থেকে, আপনি এই সাধারণ জিনিস দিয়ে বুঝুন যে এরা বিশ্বাসযোগ্য লোক নন।
এমনকি মোদিও নন। মোদি আপনাদের কতবার কথা দিয়েছে, কথা রাখেননি। ফলে এদের কথায় বিশ্বাস করবেন না। আর এরা আবারও যদি ক্ষমতায় যেতে পারে, যদিও সে সম্ভাবনা খুব কম, তাহলে নিশ্চিতভাবে উদ্বাস্তুরা খুব বড়সড় ধরনের বিপদে পড়তে পারেন। আমি পড়বেনই বলছি না, বিপদে পড়তে পারেন। তারা উদ্বাস্তুদের ভালোর জন্যে কিছু করবে না। কংগ্রেস অনেক অভিযোগ তাদের বিরুদ্ধে, এবং মনে হয় সারা জীবন আমি যত লিখেছি কংগ্রেসের বিরুদ্ধে, এত বোধহয় আমার জানাশোনার মধ্যে কেউ লেখেনি। এত বিভিন্ন পদ্ধতিতে তাকে সমালোচনা করেছি, তার ত্রুটি বিচ্যুতি, কিন্তু তা সত্ত্বেও আমি বলছি আপনাকে, তারা কিন্তু ইচ্ছাকৃতভাবে উদ্বাস্তু মানুষকে ক্ষতি করবার জন্যে প্ল্যান প্রোগ্রাম করেনি, আইন তৈরি করেনি, প্রোগ্রাম নেয়নি, পদক্ষেপ নেয়নি তার গভর্নমেন্ট। যেটা বিজেপি প্রথম এসে শুরু করলো 2003 সালে অটল বিহারী বাজপেয়ী, আর সেইটা নিয়ে জল ঘোলা করে করে উদ্বাস্তু মানুষের ভোটটা নিয়ে তাদের একেবারে ভাসিয়ে দিল মোদি গভর্নমেন্ট। আপনারা এইটা একটু খেয়াল করুন এবং এইটা বুঝে আপনারা এই নির্বাচনে সিদ্ধান্ত নিন। নির্বাচন নিয়ে আমি কোনো দল করি না, নির্বাচন নিয়ে এত কথা বলতে হতো না, বলতাম না, কিন্তু আমি এটা বলছি এই কারণে, এটা বলছি উদ্বাস্তুদের ক্ষতি হবে বলে, না হলে আমার এটা বলার কোনো প্রয়োজন ছিল না। আমি পরিষ্কার বুঝতে পারছি যে আবার যদি বিজেপি ক্ষমতায় আসে, উদ্বাস্তুরা খুব বড় রকমের বিপদে পড়তে পারেন। আর উদ্বাস্তু মানুষকে আমি বলি যে আপনাদের 2004 সালে আপনারা যে নির্বাচন, আপনারা যে আন্দোলন শুরু করলেন, ঠাকুরবাড়িতে প্রথম 7 দিনের অনশন, তারপরে একবার 5 দিনের অনশন, তারপরে কলকাতায় লক্ষাধিক লোকের জমায়েত, আর এত বছর ধরে অসংখ্য প্রতিটা সম্মেলনে মতুয়াদের, প্রতিটা মহোৎসবে যে এত আলোচনা হয়েছে নাগরিকত্ব নিয়ে, এর কারণটা কি? কার বিরুদ্ধে লড়াই শুরু হয়েছিল? লড়াইটা তো শুরু হয়েছিল বিজেপির বিরুদ্ধে। বিজেপি তো সর্বনাশটা করেছিল, সেই সর্বনাশ আজও মেটায়নি তারা 15 বছর ক্ষমতায় থাকার পরেও। এইটা আপনারা একটু বুঝুন যে আপনারা আন্দোলনে সামিল হয়েছিলেন বিজেপির বিরুদ্ধে। ঠাকুরবাড়ির ছেলেরা আপনাদের সাথে বিশ্বাসঘাতকতা করে সেই বিজেপির এমপি হয়েছে, বিজেপির এমএলএ হয়েছে, মন্ত্রী হয়েছে। এই জায়গাটা আপনাদের বুঝতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে, না হলে আগামী দিনে অনেক ক্ষতি হয়েছে, অনেক দুশ্চিন্তার মধ্যে দিয়ে আপনারা অনেক বছর কাটালেন, আরও ভবিষ্যতে কী আছে সেটা বলা খুব মুশকিল। ফলে সতর্ক হন, এবং এই 2024 সালটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কথাগুলো বলে আমি আমার আজকের এই কথা এখানে শেষ করছি। নমস্কার। আপনাদের কাছে আমার একটা নিবেদন, আপনারা অনেকেই দেখছি, মানে ভিউজ দেখে বুঝতে পারছি অনেকেই আপনারা ভিডিওগুলি দেখছেন, কিন্তু সবাই সাবস্ক্রাইব করছেন না। আপনারা একটু সাবস্ক্রাইব করে দিন, এবং যদি ভালো লাগে, যদি মনে হয় যে আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, অন্যান্য উদ্বাস্তু মানুষ এবং অন্যান্য ডেমোক্রেটিক মানুষ, তাদের এই ভিডিওটা শোনা দরকার, তাহলে একটু শেয়ার করে দিন। নমস্কার, ধন্যবাদ।